একটা গ্রামে আকাশ আর বিকাশ নামে দুজন বন্ধু থাকতো। আকাশ খুব গরিব ছিল, কিন্তু বিকাশ খুব ধনী। কালকে আমার বাবা সায়েন্স এক্সিবিশনে গিয়েছিল আর দূরবীন কিনে নিয়ে আসে। বড় লোক আর বড় কথা, যদি ভালো বন্ধু না থাকে তাহলে ধনী হয়েও কোনো লাভ নেই, বুঝলে? চল, আমি কাল তোকে লস্যি খাইয়েছিলাম, আজ তুই সিঙ্গারা খাওয়া। চল বাজার যাই। আকাশ আর বিকাশ বাজার গেল আর গিয়ে দেখলো খুব ভিড় হয়ে আছে দোকানে। দুই বন্ধু দোকানের কাছে গেল। কাকা, দোকানে এত ভিড় কেন? সিঙ্গারার নতুন দোকান খুলেছে, এত দারুণ সিঙ্গারা যে একবার খেলে বারবার চাইবে। দে টাকা দে, দুটো সিঙ্গারা কিনে নি। না, তুই নিজের জন্যই কিনে নে, আমার টক ঢেকুর দিচ্ছে। আকাশ নিজের জন্য একটা সিঙ্গারা কিনতে গেল। তখনই বিকাশের নজর সিঙ্গারা বিক্রেতার ওপর পড়ল। বিকাশ সিঙ্গারা দোকানিটাকে একটু সন্দেহের চোখে দেখলো। অনেক কষ্টে আমি একটা সিঙ্গারা পেয়েছি, বুঝলি ভাই? এরকম সিঙ্গারা তো আমি আগে কখনো খাইনি। তুইও খেয়ে দেখ একবার, একবার খেলে বারবার চাইবি। এই দোকানের নামটা দেখে নি, কাল আবার এখানে আসবো। আকাশ দোকানের নামটা দেখে নিল, আর দোকানের নামটা ছিল জাদুর সিঙ্গারা। তুমি একটা জিনিস লক্ষ্য করলে কি? প্রত্যেকটা মানুষই সিঙ্গারার প্রশংসা করছে আর বলছে যে একবার খেলে বারবার চাইবে। আমার তো এই জাদুর সিঙ্গারায় কিছু গন্ডগোল মনে হচ্ছে। ওই সিঙ্গারা দোকানিটিকে দেখেও আমার একটু সন্দেহ হচ্ছে। গোয়েন্দাগিরি নোবেল পড়ে পড়ে তোর মাথা খারাপ হয়ে গেছে। চল বাড়ি যাই, অন্ধকার হয়ে গেছে আর বৃষ্টিও আসতে পারে, বুঝলি? আকাশ আর বিকাশ নিজের বাড়ি চলে গেল। পরের দিন আকাশ যখন সকালে উঠল, ওঠার সাথে সাথেই তার সেই জাদুর সিঙ্গারার দোকানের সিঙ্গারা খাওয়ার খুব ইচ্ছে হলো। আকাশের খাট তৈরি করার পারিবারিক ব্যবসা ছিল। খোকা, রামপাল নিজের খাটটা দিয়ে গেছে, ওতে একটু বেশি দড়ি দিতে হবে। হ্যাঁ বাবা। আকাশ খাট বুনতে শুরু করলো, কিন্তু নিজের কাজে ও মন লাগাতেই পারছিল না। বাবা, আমি সিঙ্গারা খেতে যাচ্ছি, এক্ষুনি আসছি। 2-3 দিন তো আকাশের বাবা আকাশকে কিছু বলেনি, কিন্তু তারপর একদিন যখন আকাশ সকাল সকাল সিঙ্গারা খেতে যাচ্ছিল, তখন তার বাবা তাকে আটকালো। এই রোজ রোজ তুই কি সিঙ্গারা খেতে যাস? হ্যাঁ, পেট তো একেবারে খারাপ করে ফেলেছিস তুই নিজের, বুঝতে পারিস না? আগে তো তুই কখনো এত সিঙ্গারা খেতিস না, কিন্তু দেখছি গত 2-3 দিন ধরে তুই সীমা ছাড়িয়ে যাচ্ছিস। আজ আমি তোকে যেতে দেব না। কিন্তু বাবা, আমি সিঙ্গারা না খেয়ে থাকতে পারবো না। আকাশের বাবা আকাশের হাত ধরে নিল, কিন্তু আকাশ তাও থামলো না। গ্রামবাসীরা, আমার ছেলে পাগল হয়ে গেছে, একে আটকাতে আমাকে একটু সাহায্য করো। আকাশের বাবা আকাশকে ধরে রাখলেন। বাবাকে আর এক লোক ধরলেন, আবার সেই লোকটাকে অন্য আরেকজন ধরলো, অন্য একজনকে আরো একজন, আরেকজনকে আরো একজন ধরলো। এইভাবে পুরো একটা চেন তৈরি হলো। আকাশ নিজের বাবার হাত ছাড়িয়ে পালিয়ে গেল। পুরো চেনটা একেবারে ভেঙে পড়ে গেল। আকাশ ওই দিন গিয়েও সিঙ্গারা খেলো। পরের দিন আকাশের বাবা বিকাশের বাড়ি গেল। বিকাশ বাবা, কে জানে আকাশের কি হয়ে গেছে। বাজারে জাদুর সিঙ্গারা নামে যে নতুন দোকানটা খুলেছে, বারবার ওই দোকানের সিঙ্গারা খেতে যায় ও। আপনি চিন্তা ছেড়ে দিন কাকু, আমি সব কিছু সামলে নেব। সেদিন যখন রাতে সিঙ্গারা দোকানের মালিক দোকান বন্ধ করে নিজের বাড়ি ফিরছিল, তখন বিকাশ ওকে দূরবীন দিয়ে দেখলো। বিকাশ দোকানের মালিকের পিছু নিল। খুব শিগগির আমাদের গ্রামের লোকেদের আমাদের সিঙ্গারা খাওয়ার নেশা হয়ে যাবে, তখন আমরা খুব ধনী হয়ে যাব। গ্রামের লোকেরা মূর্খ, জানেই না যে তুমি একজন কেমিস্ট আর সিঙ্গারাতে নেশার জিনিস মেশাও, আর তারপর লোকেদের সিঙ্গারা খাওয়ার নেশা হয়ে যায়। আসতে বলো, কেউ শুনে ফেললে মারা পড়বো। বিকাশ সব কথা শুনে ফেলল। পরের দিন বিকাশ কিছু গ্রামবাসীদের নিয়ে জাদুর সিঙ্গারার দোকানে পৌঁছে যায়। কি হয়েছে? তোমরা এখানে কেন এসেছো? এটা আমরা তোমাকে পরে বলবো। প্রধান কাকু, আপনি আগে একটা সিঙ্গারা খান।
প্রধান কাকু সিঙ্গারা খেলেন। এখন আমার আরো সিঙ্গারা খাওয়ার ইচ্ছা করছে। সত্যি করে বলো, তুমি তোমার সিঙ্গারাতে কি মেশাও? আলু আর মশলা ছাড়া আমি কিছুই মেশাই না নিজের সিঙ্গারায়। সত্যি কথা বলে দাও, না হলে আমি এক্ষুনি পুলিশকে ডেকে আনবো। পুলিশের নাম শোনা মাত্রই দোকানের মালিক ভয় পেয়ে গেল আর সবকিছু স্বীকার করে নিল। আমাকে ক্ষমা করে দাও, নিজের বিক্রি বাড়ানোর জন্য আমি সিঙ্গারাতে নেশার ওষুধ মেশাতাম, যাতে লোকেদের সিঙ্গারা খাওয়ার নেশা হয়ে যায় আর লোক যেন বারবার আমার দোকানে সিঙ্গারা খেতে আসে। বিকাশ সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন লাগায়। পুলিশ এসে ওই কেমিস্টকে গ্রেফতার করে নেয়। এই জন্যই আমি তোকে বলতাম যে বাইরের জিনিস বেশি খাওয়া উচিত নয়। একটা গ্রামে বাবলু নামে একটা ছেলে ছিল। বাবলু অনাথ ছিল। ও গ্রামের মোষ, গরু, ছাগল চড়াতে যেত। বদলে গ্রামের লোকেরা ওকে অনেক মিষ্টি খেতে দিত। মিষ্টি খেয়ে বাবলু খুব খুশি হয়ে যেত। বাবলু রোজ পশুদেরকে জঙ্গলে চড়াতে নিয়ে যেত আর বসে বাঁশি বাজাতো। একদিন গ্রামে বাসন্তী পঞ্চমীর পুজো ছিল। ওই দিন বাবলু অনেক মিষ্টি পায়। যখন বাবলু জঙ্গলে বসে মিষ্টি খাচ্ছিল, একটা বুড়ো লোক বাবলুর কাছে আসে। পুত্র, 3-4 দিন ধরে উপোসে আছি, কিছু খাইনি, কিছু মিষ্টি আমাকেও দাও না। বাবলু তার অর্ধেক মিষ্টি ওই বুড়ো লোকটাকে দেয়। বুড়ো মিষ্টি হাতে নিতেই এক বনদেবতার রূপ ধারণ করে। তুমি খুব দয়ালু বাবলু, তুমি না বুঝে অর্ধেক মিষ্টি আমাকে দিয়েছ। আমি তোমার ওপরে খুশি হয়েছি, খুব খুশি। আমি তোমায় 4টে জিনিস দেব, যা তোমার দুঃসময় তোমার কাজে আসবে। বনদেবতা বাবলুকে 3টে ঝুড়ি দিল। শোনো বাবলু, প্রথম ঝুড়িতে ঝড় আছে, দ্বিতীয় ঝুড়িতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আছে, আর তৃতীয় ঝুড়িতে আগুন আছে। এটা বলে বনদেবতা অদৃশ্য হয়ে যান। বনদেবতা বললেন আমাকে 4টে জিনিস দেবেন। কোনো ব্যাপার না, এই 3টে জিনিসই যথেষ্ট। বাবলু তার কাছে বেঁচে যাওয়া মিষ্টি পুরো খেতে পারল না। মিষ্টিগুলো মাটিতে পুঁতে দিয়ে চলে যায়। পরের দিন বাবলু ওই জায়গায় এসে দেখল, সে যেখানে ওই মিষ্টি পুঁতেছিল ওখানে একটা মিষ্টির গাছ হয়ে গেছে, আর তাতে তাতে অনেক মিষ্টি হয়েছে। বাবা, মিষ্টির গাছ, মনে হচ্ছে বনদেবতার 4র্থ বর এটা। বাবলু গাছে চড়ে আর মিষ্টি খেতে শুরু করে। ওই সময় জঙ্গলে এক বুড়ি রাক্ষসী যাচ্ছিল। সে বাবলুকে দেখতে পায়। আরে, আজ তো অনেক বড় শিকার পেয়েছি। একে তো মশলাদার তরকারি করে খাবো। কিন্তু কিন্তু তার আগে একে তো গাছ থেকে নামাতে হবে। বুড়ি রাক্ষসী এক সুন্দরী রমণীর রূপ ধারণ করে, গাছের তলায় আসে আর বাবলুকে বলে, আরে বাবলু, গাছে এত মিষ্টি ফলেছে, যদি তুমি কিছু কিছু মিষ্টি আমাকে পেরে দাও, আমিও খেতে পারি। ঠিক আছে, আমি মিষ্টি নিচে ফেলছি, তুমি খেয়ে নাও। আরে বাবা, তুমি যদি মিষ্টি নিচে ফেলো, মিষ্টি তো নোংরা হয়ে যাবে। তাহলে তুমি তোমার আঁচল পাতো, আমি তার মধ্যে ফেলে দিচ্ছি। আমার আঁচল তো নষ্ট হয়ে যাবে, তার থেকে গন্ধও বেরাবে। কিছু মিষ্টি নিয়ে তুমি নিচে এসে দাও না আমায়। বাবলু বুড়ি রাক্ষসীর মতলব না বুঝে নিচে চলে আসে। তক্ষুনি রাক্ষসী নিজের আসল রূপ ধারণ করে নিল আর বাবলুকে একটা বস্তাতে ভরে নিল। ও বাবলুকে বস্তায় ভরে নিজের বাড়ি নিয়ে গেল। শোন চন্দা,
এই বস্তায় আমি শিকার ধরে এনেছি। প্রথমে ওকে বেঁধে ওর মাথাটা কেটে দিবি, আর আর ভালো করে মশলা দিয়ে তরকারি বানাবি। আমি স্নান করে আসছি। বুড়ি রাক্ষসী স্নান করতে চলে যায়। মেয়েটি যখন বস্তাটা খুলল তখন দেখলো বস্তায় বাবলু নামে একটা সুন্দর ছেলে আছে। মেয়েটি বাবলুর ওপর খুব দয়া হয়। দুজনের মধ্যে কিছুক্ষণ কথাবার্তা হয়। এই রাক্ষসী আমার কেউ না। অনেক বছর আগে গ্রাম থেকে আমার মাকে ধরে আনে। ওই সময় আমি আমার মায়ের পেটে ছিলাম। এখানেই আমার জন্ম হয়েছে। রাক্ষসী আমার মাকেও খেয়ে নিয়েছে, আর আমাকে ওর এখানে গোলাম বানিয়ে রেখেছে। ও আমায় দিয়ে ঘরের সব কাজ করায়। বাবলু আর চন্দা দুজনে মিলে রাক্ষসীর ঘর থেকে পালিয়ে যায়। রাক্ষসী যখন স্নান করে এসে ফিরে তখন দেখে চন্দা আর বাবলু দুজনেই উধাও। মনে হচ্ছে দুজনে মিলে পালিয়েছে। রাক্ষসী ওদের পিছু পিছু যেতে থাকে। চন্দা পিছনে ফিরে দেখে এ কি, রাক্ষসী তো আমাদের পিছনে আসছে। এখন আমরা কি করব? বাবলুর বনদেবতার দেওয়া সেই 3টে ঝুড়ির কথা মনে পড়ে যায়। তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি ওকে এখান থেকে তাড়িয়ে দেব। বাবলু সবার আগে ঝড়ের ঝুড়িটা নিল, কিন্তু তেজি রাক্ষসী ঝড়েও হার মানল না। সে তাও ওদের পিছনে দৌড়াতে শুরু করলো। মনে হচ্ছে এইভাবে হবে না। আবার বাবলু বর্ষা আর বিদ্যুতের ঝুড়িটা নিল। রাক্ষসী আঘাত পেল, কিন্তু সে আবার ওদের পিছন করা শুরু করলো। বাবলু আর চন্দা পালাতে পালাতে গ্রামে পৌঁছালো। গ্রামের লোক ওদের কাছে এসে বলে, কি হয়েছে বাছা, পালাচ্ছ কেন? ওই বুড়ি রাক্ষসী আমাদের মারবে বলে পিছু নিয়েছে। আমরাও তো ওই রাক্ষসীর ভয় অতিষ্ঠ হয়ে আছি। চন্দা, ওই রাক্ষসীকে আমাদের মারতেই হবে। গ্রামের লোকও অতিষ্ঠ হয়ে আছে ওর জন্য। আমরা যদি ওকে না মারি ও আমাদের সবাইকে মেরে ফেলবে। বাবলু আগুনের ঝুড়িটা নিল, আর রাক্ষসী তাতে জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। তখন গ্রাম প্রধান সেখানে পৌঁছায়। খুব ভালো কাজ করেছো বাবলু, খুব ভালো। ওই রাক্ষসী আমাদের গরু ছাগল সব খেয়ে নিত। হ্যাঁ, ঠিক ঠিক। আর তোমাকে এই সাহসিকতার জন্য আমি গ্রামে তোমাকে একটা বাড়ি দিলাম। গ্রামবাসীরা বাবলু আর চন্দার বিয়ে দিল। বাবলু আর চন্দা ঘর পেয়ে সুখে শান্তিতে সংসার করতে শুরু করলো। গল্পটা হলো আজবনগরের। আজবনগরে গোপী তার স্ত্রী শিলার সাথে থাকত। গোপী খুবই গরিব ছিল। নিজের স্ত্রী শিলার সাথে শ্রমিকের কাজ করত খাদানে। গোপী আর শিলা সারা দিন ময়দানে পাথর ভাঙার কঠিন পরিশ্রম করত, আর রাতে বাড়ি ফিরে খাবার খেয়ে নিজেরা ঘুমিয়ে পড়ত। একদিন সকালে যখন গোপী আর শিলা কাজে যাচ্ছিল, তখন শিলা গোপীকে বলল, আজ খুব দুর্বল লাগছে, হাঁটতেও ইচ্ছে করছে না। আরে কিছু না, নাইট শিফটের জন্য এরকম হচ্ছে। গোপী আর শিলা ময়দানে পৌঁছে পাথর ভাঙতে শুরু করে দেয়। হঠাৎ করে পাথর ভাঙতে ভাঙতে শিলা পড়ে গেল। গোপী শিলার দিকে দৌড়ে গেল, জল খাইয়ে শিলার জ্ঞান ফেরালো। শিলার জ্ঞান ফিরতেই ঠিকাদার বলল, আয় গোপী, ওকে হাসপাতালে নিয়ে যাও, এই নাও টাকা। ঠিকাদারের কাছ থেকে টাকা নিয়ে গোপী সরকারি হাসপাতালে এলো। শিলার চেক আপ করিয়ে ডক্টর বলল, রক্ত কম হওয়ার জন্য দুর্বলতা, তাড়াতাড়ি রক্ত দিতে হবে। ডাক্তারবাবু, কত খরচা হতে পারে? খরচা তো অনেক হবেই। আর অন্য কোনো চিকিৎসা আছে কি? যদি রক্ত দিতে না চাও তাহলে ওকে রোজ টমেটোর জুস খাও। টমেটোর জুস? বাজারে তো টমেটোর অনেক দাম চলছে, সেটা তুমি দেখো, আমি আমার কাজ করেছি। গোপী শিলাকে বাড়ি নিয়ে এলো, আর শিলাকে শুইয়ে দিয়ে টমেটো খুঁজতে বাইরে বেরিয়ে পড়ল। আমার কাছে টাকা নেই তো টমেটোর নেই, চাষিরা তো অনেক দাম চাইবে, এবার আমি কি করব? হাঁটতে হাঁটতে গোপী এরকমই ভাবছিল।
তখন ওর নজর শাহুকারের ঘরের সামনে একটা ডাস্টবিনের ওপর পড়ল। ডাস্টবিনে একটা পচা টমেটো ছিল। কারোর কাছ থেকে ভিক্ষা চাওয়ার থেকে এই টমেটোর বীজ মাটিতে পুঁতে দিই, সময় লাগবে, কিন্তু নিজের গাছেই টমেটো হবে। গোপী পচা টমেটো বাড়ি নিয়ে এলো আর টমেটোর বীজই ঘরের সামনে ছড়িয়ে দিল আর ঘুমিয়ে পড়ল। হঠাৎ করে রাতে জমি কাঁপতে শুরু করলো আর ওদের ঘুম ভেঙে গেল। মনে হয় ভূমিকম্প এসেছে। না না, ভূমিকম্প না, ময়দানে ব্লাস্ট হয়েছে হয়তো, শুয়ে পড়ো। সকাল হয়ে গেল। গোপী বাড়ির বাইরে এলো। বাইরে এসেই ও দেখলো যে ওর সামনে একটা বিরাট টমেটো দাঁড়িয়ে আছে, যেটা একটা পাহাড়ের মতো ছিল। গোপী নিজের চোখের ওপর বিশ্বাস করতে পারছিল না। ও চিৎকার করে শিলাকে ডাকলো। শিলা বাইরে এলো আর টমেটো দেখে ও হতবাক হয়ে গেল। কালকেই তো বীজ লাগালাম আর আজ এত বড় টমেটো। কি বুঝলে শিলা? না ব্লাস্ট হয়েছিল রাতে, না ভূমিকম্প হয়েছিল, মাটি কাঁপছিল কারণ এই টমেটো পড়েছিল। দেখতে দেখতে খবরটা পুরো আজবনগরে ছড়িয়ে পড়ল আর বিশাল টমেটো দেখার জন্য লোকের ভিড় জমা হতে লাগলো। গোপী হাতে ছুরি নিয়ে টমেটো কাটতে লাগলো, তো হাতের ছুরিটাই কেটে গেল। বাপরে বাপ, এই টমেটোটা খুবই শক্ত। এবার জুস কি করে বের করব? তখনই ঠিকাদার ওখানে চলে আসে। টমেটো দেখে ঠিকাদারও হতবাক হয়ে গেল। মালিক, আজ আমি কাজে যেতে পারবো না, আমাকে টমেটোর জুস বের করতে হবে। আরে গোপী, আমি শিলার খবর নিতে এসেছিলাম, কিন্তু এই টমেটোর দেখে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তুমি কি টমেটোর জুস বের করেছো? কিভাবে বের করবো মালিক? টমেটোটা এত শক্ত যে ছুরিটাও কাজে লাগছে না। ছুরি দিয়ে কাজ হবে না। আমি ময়দান থেকে বোরকেল মেশিন, কিছু ট্যাঙ্কার আর ওয়াটার পাম্প বানিয়ে দিচ্ছি। বোরবেল মেশিন দিয়ে ফুটো করে পাম্প দিয়ে জুস বের করতে হবে, বুঝলে? তারপর আর কি, ঠিকাদার তাড়াতাড়ি ফোন করলো আর সব জিনিস হাজির হয়ে গেল। বোরওয়েল মেশিন টমেটোর ওপরে তোলা হলো আর টমেটোকে ড্রিল করা হলো। তারপর টমেটোর ফুটোতে ওয়াটার পাম্প ঢোকানো হলো আর পাইপ ট্যাঙ্কারে ঢুকিয়ে দেওয়া হলো। পাম্প চালু হতেই টমেটোর জুস ট্যাঙ্কে ভর্তি হতে শুরু করে দিল। দেখতে দেখতে 20টা ট্যাঙ্কি ভর্তি হয়ে গেল আর টমেটো চুপসে মাটিতে পড়ে গেল। 20 ট্যাঙ্কি জুস বের করা হয়েছে গোপী। এটা শুনে গোপী হয়রান হয়ে গেল। শিলা সারা জীবন খেলেও শিলা এত জুস শেষ করতে পারবে না। 20টা ট্যাঙ্কির জুস দিয়ে কি করব? তুমি চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে দিয়েছি। ঠিকাদারের কথা শেষ হতে না হতেই একটা কোম্পানির কিছু অফিসার ওখানে চলে এলো আর বলতে লাগলো, মিস্টার গোপী, আমার লন্ডন সস কোম্পানি থেকে এসেছি। আমাদের কোম্পানি সস তৈরি করে, তার জন্য টমেটোর জুস চাই। আমরা তোমার সব জুস কিনে নেব। তুমি কি জানো গোপী, 20টা ট্যাঙ্কির ওরা কত টাকা দেবে? পুরো 5 কোটি টাকা। কথাটা শুনেই শিলা আর গোপীর মাথা ঘুরে গেল। এটা তো খুবই ভালো কথা, কিন্তু সব জুস আপনারা নিয়ে যাবেন তো শিলা কি খাবে? কোনো মজা করছো গোপী? যত খুশি তত রেখে দিন, কিন্তু আপাতত 5 কোটি টাকার চেকটা আপনার কাছে রেখে দিন। এরকম বলে অফিসার গোপী আর শিলাকে 5 কোটি টাকার চেক ধরিয়ে দিল। এইভাবে বিশাল টমেটোটা শিলা আর গোপীর শুকনো জীবনটা রসালো আর রঙিন করে তুলল। রঘু একজন সার্কাসের লোক ছিল। গ্রামে গ্রামে গিয়ে ও কলা প্রদর্শন করত। ওর বউ রঞ্জনা আর 10 বছরের ছেলে ভীমও ওদের সাথেই সার্কাস করত আর নিজেদের জীবন যাপন করত। একদিন বিকেলে সার্কাস শেষ করে রঘুর ফ্যামিলি নিজেদের জামা কাপড় নিয়ে অন্য গ্রামের দিকে রওনা দিল। বাবা, আমরা কোথায় যাচ্ছি? জানি না রে বাবু, শুধু চলতে থাক। সামনে যে গ্রাম আসবে, 1 সপ্তাহে ওখানেই ডেরা বাঁধবো, ওখানেই খাবো আর ওখানেই রোজগার করব। হাঁটতে হাঁটতে অনেক রাত হয়ে গেল, কিন্তু কোনো গ্রাম আসলো না। 3 জনই জঙ্গলের রাস্তা দিয়ে ক্লান্ত হয়ে একটা নদী কিনারায় পৌঁছে গেল। আরে শোনো, এই নদী তো আমাদের রাস্তা আটকাচ্ছে। দাঁড়াও, নিশ্চয়ই এখানে কোনো নৌকা থাকবে যা আমাদের নদী পার করে দেবে। এরকম বলে
রঘু বোটের অনেক খোঁজ করল, কিন্তু ও কোনো বোট খুঁজে পেল না। নিরাশ রঘু ফেরত চলে এলো। চারিদিকে শুনশান, না কোনো নৌকা না কোনো মানুষ, কি করি? যে গ্রাম থেকে বেরিয়েছিলাম ওই গ্রামেই ফেরত চলে যাই। সকালে আসবো, তাহলে বোটও পেয়ে যাব। না, ফিরে যাওয়াটাও বোকামি হবে। এখানেই নদীর ধারে আশ্রয় নিয়ে নি, খেয়ে দিয়ে শুয়ে পড়ি, আর তারপর সকালে এগোনো যাবে। ঠিক আছে, তুমি লাকড়ি নিয়ে চলে এসো, আমি খাবারের তৈরি করছি। রঘু লাকড়ি নিতে চলে গেল। ভীম নদীর কিনারায় খেলতে শুরু করলো, আর রচনা খাবার বানানো শুরু করে দিল। রঘু শুকনো লাকড়ি নিয়ে এলো আর ও আগুন জ্বালিয়ে দিল। রঞ্জনা খাবার তৈরি করলো আর আগুনের ওপরে সবজি রেখে দিল আর রুটির আয়োজন করতে শুরু করলো। সবজি তৈরি হতেই রঞ্জনা রুটি বানানো শুরু করলো আর তিনজনই খাবার খেতে বসে পড়ল। তক্ষুনি নদীর কিনারায় একজন শিকারী এলো। তিনজনকে দেখে শিকারী ওদের কাছে এসে বলল, তোমরা তিনজন কারা? এখানে ডেরা জমিয়ে বসেছো কেন? আমরা সার্কাস দেখাই স্যার, রাত হয়ে গেছে তাই এখানেই বিশ্রাম নিচ্ছি, সকালে চলে যাব। পাগল নাকি? খাবার খেয়ে এখান থেকে চলে যাও। কোনো সমস্যা নেই স্যার। এটা জঙ্গল এলাকা, মাঝরাতে জঙ্গলের পশুরা জলে খেতে এখানে আসে, এমনকি বাঘও আসে এখানে। বাঘের নাম শুনে তিনজনই একদম কেঁপে উঠল। শিকারী তিনজনকে সাবধান করে বেরিয়ে পড়ল। শোনো, এখন আমরা কি করব? পিছনে ফেরার শক্তি নেই, আর সামনে যাওয়ার নৌকায়ও নেই, যা হবে দেখা যাবে, শুয়ে পড়ো। এরকম বলে হতাশ রঘু ওদের সাথে নদীর কিনারাতেই ঘুমিয়ে পড়ল। হে ভগবান, এখন কি করব? আমাদের নৌকো পার করে দাও ভগবান। যে হঠাৎ করে রঞ্জনার নজর পড়ল বেঁচে থাকা আটার ওপর, আর ওর মাথায় একটা আইডিয়া আসলো। আটা নিয়ে রঞ্জনা একটা রুটি বেলা শুরু করে দিল। রঞ্জনা রুটি বেলতে থাকলো আর বেলতে বেলতে ও একটা বিশাল আকারে রুটি বানিয়ে ফেললো। এবার এই রুটিটাকে আমি আগুনে বানাবো। রঞ্জনা বিশাল আকারের রুটিটা তুললো আর আগুনের ওপরে রাখলো। একটুক্ষণ পরেই রুটি ফুলে তৈরি হয়ে গেল। অর্ধেক কাজ তো হয়ে গেছে, এবার বাঁচলো বাকি কাজ। রঞ্জনা রুটিটাকে বোটের আকার দিতে শুরু করলো। অনেক পরিশ্রমের পর নিজের কাজ করতেই রঞ্জনা রুটির একটা খুব সুন্দর বোট বানিয়ে দিল। বোট তৈরি হয়ে গেছে, এবার তো পুরো পরিবার জামা কাপড় সহ নদীর ওপারে পৌঁছে যাব। তারপর আর কি ছিল? উৎসাহিত রঞ্জনা রঘু আর ভীমকে আওয়াজ দিল, আরে শোনো ভীমু, উঠে পড়, চলো জিনিসপত্র গুছিয়ে নাও, আমরা নদীর ওপারে যাব। আওয়াজ শুনে রঘু আর ভীম জেগে পড়ল আর রঞ্জনার দিকে আশ্চর্যজনক নজরে দেখতে শুরু করলো। তুমি কি পাগল? নৌকা ছাড়া নদী পেরোবো কি করে? কে বললো যে বোট নেই? ওই দেখো। রঞ্জনা রুটির তৈরি বোটের দিকে ইশারা করলো। বোট দেখে রঘু আর ভীম আশ্চর্য হয়ে গেল। রুটির নৌকা? এটা তুমি কিভাবে বানালে? তখনই হঠাৎ করে বাঘের গর্জন শুনতে পেল। কথা বলো না, বাঘ চলে এসেছে, বোটে বসো আর চলো। তিনজনে জিনিসপত্র নিয়ে বোটের মধ্যে রাখলো আর বোটকে জলে নামিয়ে দিল, আর বোট ভাসতে শুরু করলো। তারপর তিনজন বোটে বসে আর বোট নদীর জলে ভাসতে ভাসতে আগে এগোতে থাকলো। ধন্যবাদ ভগবান, আমরা বেঁচে গেলাম বাঘের থেকে। তখনই হঠাৎ বোট কাঁপতে শুরু করলো। রঘু বোটের নিচে দেখলো মাছ বোটকে খাচ্ছিল। বাঘের থেকে তো বাঁচলাম, কিন্তু মাছদের থেকে কি করে বাঁচবো? মাছেরা নিচ থেকে নৌকো খাচ্ছে। হে ভগবান, এটা তো আমার মাথায় আসলোই না। এত গভীর নদী, আমরা তো ডুবেই মরে যাব। তখনই ভীম বলল, বাবা মা, ভয় পেও না, মনের সাহস রাখো। বেঁচে যাওয়ার রুটিগুলো এনেছো তো? তাতে কি হবে বাবা? আমরা রুটি টুকরো করে জলে ফেলবো আর মাছেরা তাতে ভেবাচেকা খেয়ে যাবে। হ্যাঁ, ভীমু ঠিকই বলেছে। তারপর কি ছিল? রঞ্জনা তাড়াতাড়ি বেঁচে থাকা রুটি বার করলো আর তিনজনই রুটি টুকরো টুকরো করে নদীর মধ্যে ফেলতে শুরু করলো। রুটির টুকরো দেখে
মাছেরা বোট ছেড়ে জলের মধ্যে অন্য রুটিগুলো খেতে শুরু করে দিল। আর এইভাবে তিনজনই রুটির টুকরো ফেলতে শুরু করলো জলে, আর তাড়াতাড়ি আগে এগোতে শুরু করলো। এরকম করতে করতে সকাল হয়ে গেল, আর তিনজনই রুটি বোটের সাথে নদীর অন্য কিনারায় পৌঁছে গেল একদম সুরক্ষিতভাবে। এই গল্পটা হলো মথুরার লালনের। লালন একটা বড় কোম্পানিতে ঠিকাদারে চাকরি করত। লালন খুবই চালাক আর বুদ্ধিমত্তা ছিল, আর নিজের স্ত্রী সোমলতার সাথে বাস করত। টিফিনটা দিয়ে দাও, আরে কাজে বেরোতে হবে, দেরি হয়ে যাচ্ছে। আরে আমি কখন কাজে যাব? যদি সবকিছু এইভাবেই চলতে থাকে তাহলে আমার একদিনের পয়সা অবশ্যই কেটে নেবে ওরা। ওফো, দিচ্ছি তো। আমার 4-5টা হাত থোড়েই না আছে যে আমি দেব না। নাও, নিয়ে যাও, ঠুসে ঠুসে খেয়ে নিও। আমি এই জন্যই বলি যে চাকরিটা ছেড়ে দাও আর আমার সাথে ব্যবসার কাজ করো, কিন্তু তুমি তো আমার কথাই শোনো না। আরে ব্যবসার কোনো ঠিকঠাক থাকে না, বুঝেছো? কাজটা ভালো, সেই জন্য সময় মতন আমরা মাসে মাসে মাইনে তো পেয়ে যাচ্ছি। এখন আমি কি করব? যেমনটা তোমার ঠিক লাগে। লালন নিজের কার্যালয়ের দিকে রওনা দেয়, আর সেখানে গিয়ে সে দেখতে পায় যে অনেক ভিড় রয়েছে। আরে এত ভিড় এখানে কি হয়েছে? কি ব্যাপারটা কি? একটু গিয়ে দেখি তো। লালন সেখানে গিয়ে দেখে, তারপর সে লক্ষ্য করে যে ওখানে একটা বোর্ড লাগানো রয়েছে। কোম্পানিতে লোকসান হওয়ার কারণে সমস্ত কর্মচারীদেরকে বের করে দেওয়া হচ্ছে। তার মানে হলো যে আমাদের সবাইকে কাজ থেকে বের করে দিয়েছে। হায় হায় হায়, এসো এসো, আমার বউ বাচ্চাকে কে সামলাবে? আমার পরিবারের কি হবে? আরে কোনো নোটিশ না দিয়ে, কিছু না বলে আমাদেরকে কি করে বের করতে পারে? এত বছর ধরে আমরা এই কোম্পানিতে চাকরি করছি। চাকরি চলে যাবার কারণে এই ভয়ে ভয়ে লালন মন খারাপ করে বাড়িতে ফিরে আসে। লালনকে চিন্তিত দেখে ওর স্ত্রী ওকে বলে, তোমাকে তো অনেক চিন্তিত মনে হচ্ছে। কি হয়েছে আপনার? আর এটা কি? টিফিনও এরকমই ফেরত নিয়ে এলে, এটাও খেলে না তুমি? আরে সকালে তো তুমি ঠাট্টা করছিলে, তোমার কথাই সত্যি হয়ে গেল। আমাকে কাজ থেকে বের করে দেওয়া হয়েছে, আর শুধু আমাকেই নয়, বরং সমস্ত কর্মচারীকে কাজ থেকে বের করে দিয়েছে গো। কি বললে তুমি? এটা কি করে সম্ভব হতে পারে? এত বছর ধরে আপনি কাজ করছেন ওখানে, আর এখন হঠাৎ করে চাকরি থেকে বার করে দেওয়া, এটা তো খুবই অন্যায় কথা। এটা তো অনেক বড় অন্যায়। আরে কিছুই বুঝতে পারছি না, এখন আমি কি করব? কোথায় যাব? কার কাছ থেকে গিয়ে সাহায্য চাইবো? যেই কাজটা তুমি করছিলে এটা আর কোথাও নেই। আমাদেরকেই অন্য কোনো রাস্তা খুঁজে বার করতে হবে। আমি একেবারে বুঝে গেছি যে, আচ্ছা ততক্ষণ যদি আমরা ব্যবসা করি সিঙ্গারা বিক্রি করার। তুমি তো খুব ভালো সুস্বাদু সিঙ্গারা তৈরি করো, তাই না? এটা তো তুমি আমার মনের কথা বললে গো। আমরা এরকমটাই করব। আমি সিঙ্গারা বানাবো আর তুমি গ্রামে গ্রামে গিয়ে ওই সিঙ্গারাগুলো বিক্রি করো। সোমলতা আর লালন দুজন মিলে সিঙ্গারা তৈরি করা শুরু করে দেয়। সোমলতা নিজের হাতে সিঙ্গারা বানাতে শুরু করে, আর লালন সেগুলো একটা বড় ঠেলা গাড়িতে রেখে বিক্রি করার জন্য বেরিয়ে পড়ে। আজকে আমাদের প্রথম দিন, ঈশ্বরের কাছে প্রার্থনা করো যেন সবকিছু খুব ভালো হয়। তুমি তার চিন্তা করো না, সব ভালোই হবে। লালন নিজের গ্রাম থেকে অন্য গ্রামে গিয়ে সিঙ্গারা বিক্রি করতে শুরু করে। সিঙ্গারা, গরম গরম সিঙ্গারা, যে একবার খাবে সে হাসবে, আর যে খাবে না সে মন খারাপ করবে। আরে আরে, এই দেখো, মনে হচ্ছে নতুন সিঙ্গারাওয়ালা এসেছে। চলো চলো গিয়ে খেয়ে দেখি তো। আরে গন্ধ ভালোই বেরোচ্ছে, চল আমরা পেট ভরে সিঙ্গারা খাবো। আর আজকে সিঙ্গারার টাকাটা আমি দেব, কিন্তু এই সিঙ্গারাগুলো আমার তরফ থেকে। আমি চাকরি পেয়েছি না, তারই পার্টি ভাবো। লালনের কাছে অনেক লোকজন চলে আসে, আর কিছুক্ষণের মধ্যেই ওর সমস্ত সিঙ্গারা প্রথম দিনেই কয়েক ঘন্টার মধ্যে বিক্রি হয়ে যায়। লালন খুবই খুশি হয়, কিন্তু অন্যদিকে অন্য সিঙ্গারার ব্যবসায়ীদের খুবই লোকসান হতে শুরু হয়ে যায়। তখন সোমনাথ আর নিতিন একে অপরকে বলতে শুরু করে, এই সিঙ্গারাওয়ালার কারণে আমাদের একটা সিঙ্গারাও বিক্রি হয় না, সব পয়সা নষ্ট হয়। আরে তোমার যে অবস্থা আমারও তাই অবস্থা, বুঝলে? ও হঠাৎ করে এলো থেকে আমাদের ব্যবসা পুরো জলাঞ্জলি হয়ে গেল যে। এই যে গিন্নি, শুনছো? কোথায় আছো তুমি? খুব খুশি মনে হচ্ছে তোমাকে। কি হয়েছে বলো? এই দেখো কত টাকা, আমার সমস্ত সিঙ্গারা বিক্রি হয়ে গেছে, বুঝেছো? ঠিকই বলেছিলে তুমি, যদি কাজ করতাম তাহলে এত টাকা আমি কখনোই রোজগার করতাম না, বুঝেছো? এখন থেকে তুমি আমাকে আরো সিঙ্গারা বানিয়ে দিও, আমি সেগুলো সব বিক্রি করব, অনেক লাভ হবে আমাদের।
হ্যাঁ, এটাও কোনো বলার কথা নাকি? আমি আরো বেশি আর আরো টেস্টি সিঙ্গারা বানিয়ে দিয়ে দেব। সমস্ত টাকা পয়সা লালন সোমলতাকে দিয়ে দেয়। পরের দিনের জন্য সোমলতা অনেক বেশি সিঙ্গারা তৈরি করে আর সেগুলো নিয়ে গিয়ে লালন আবার সেই গ্রামে বিক্রি করার জন্য বেরিয়ে পড়ে আর সেখানে ঠেলাগাড়ি নিয়ে সিঙ্গারা বিক্রি শুরু করে দেয়। এইভাবেই লালন কয়েকদিন কাটিয়ে ফেলে। তখন নিতিন আর সোমনাথ ঠিক করে যে এই লল্লনের বাচ্চাটা কিছু একটা করতে হবে। আমার কাছে একটা নেশার ওষুধ রয়েছে, ওর সিঙ্গারার মধ্যে সেগুলো মিশিয়ে দেব। তুমি সেগুলো নিয়ে চিন্তা করো না, আমি ওর সাথে গিয়ে কথা বলবো। প্রথমে ওর সিঙ্গারায় ওষুধটা তুমি তখন মিশিয়ে দিও। সোমনাথ আর নিতিন ওর দোকানের কাছে যায়। তখন সোমনাথ লালনের মনটা অন্যমনস্ক করে দেয়। এই যে লালন ভাই, এই দেখো ওখানে ওই গরিবের কামারের ওখানে মাটির জিনিসপত্র তুলে দিতে হবে, তুমি একবার যাবে? আমি একা পারবো না, চলো না একটু। আরে সোমনাথ দাদা, এটা আবার বলার কি আছে, চলো না, কুমার কাকার বয়সও হয়েছে তাই না? সোমনাথ লালনকে নিয়ে কুমার কাকার দোকানে চলে যায় আর সেই সুযোগ বুঝে নিতিন নেশার ওষুধ ও সিঙ্গারাতে মিশিয়ে দেয়। এদিকে লালন ওখানে পৌঁছে দেখে যে সোমনাথ ওদের সাথে নেই। তখন কুমার কাকাকে সে জিজ্ঞাসা করে, এই যে কাকা, কি খবর তোমার? আমি শুনলাম যে তোমার নাকি অনেক ভারী জিনিসপত্র তুলতে চাও তুমি। আরে এই বয়স্ক দোকানে কি ভারী জিনিস থাকবে? তোমাকে কেউ বোকা বানিয়েছে। হ্যাঁ হতে পারে, সোমনাথ ভাই আমার সাথে ঠাট্টা করেছে, কিন্তু আপনাকে চিন্তিত মনে হচ্ছে কেন? কিছু হয়েছে নাকি? তখন ওই কাকা নিজের অবস্থার কথা বলে, তারপর বলে ওঠে, আরে অনেক দিন হয়ে গেল ঋণের দায়ে ভুগছি আমি, কতদিন খাবার খাইনি সেটাও মনে নেই আমার। আরে আর বলার কি আছে কাকা, এই নাও কয়েক কিছু টাকা দিলাম তোমাকে, যখন তোমার সময় হবে তুমি আমাকে ফেরত দিয়ে দিও। এক সময় আমারও তো অবস্থা ছিল আপনারই মতন, কিন্তু এখন আমি একদম ঠিকঠাক আছি। তোমাকে অসংখ্য ধন্যবাদ বাছা। লালন সেই বুড়ো কাকাকে টাকা দিয়ে চলে যাচ্ছিল, তখনই সেই বুড়ো তাকে বলে, যাবার আগে আমি তোমাকে একটা সত্যি কথা বলতে চাই যে এই সোমনাথ আর নিতিন তোমার সিঙ্গারার উপরে নেশার ওষুধ মিশিয়ে দিয়েছে। ওদেরকে আলোচনা করতে আমি শুনেছিলাম, বুঝেছো? তুমি আমাকে সাহায্য করেছো, তাই আমি তোমাকে এই কথাটা বলে দিলাম। নেশার ওষুধ? কিন্তু কেন? যাতে তোমার দোকানটা নষ্ট হয়ে যায়। কাকা ওকে সব কথা বলে দেয়, তারপর বলে ওঠে, তোমাকেও একটা উপহার আমি তোমাকে দিলাম, এই রেখে দেওয়া মাটি তুমি নিয়ে যাও। এই মাটির মধ্যে এমন কি আছে কাকা? এটা দেখতে তো একটা সাধারণ মাটিই বটে, এই মাটির আঁচেতেই তোমাকে সিঙ্গারা তৈরি করতে হবে, বুঝেছো? মাটিতে পুঁতে, তারপর দেখো যে সিঙ্গারা তুমি এটা দিয়ে তৈরি করবে সেটা জাদু সিঙ্গারা তৈরি হবে। যখন মাটি শেষ হয়ে যাবে তখন আবার এসে নিয়ে যেও। মাটির সিঙ্গারা খাবার পরে লোকেরা দৌড়ে দৌড়ে তোমার কাছে আরো সিঙ্গারা চাইতে আসবে। লালন ঠিক সেরকমই করে। ওই কাকার মাটি আর নিজের ঠেলাগাড়ি নিয়ে বাড়ি চলে আসে আর সমস্ত কথা সোমলতাকে বলে দেয়। তারপরে সোমলতা বলে, মাটির সিঙ্গারা? এটা আবার কি গো? এটা তো আমিও বানাতে চাইবো। তাহলে দেরি করছো কেন? চলো আমরা এই জাদু মাটি দিয়ে জাদু সিঙ্গারা তৈরি করে দাও। সোমলতা সিঙ্গারার মধ্যে আলু আর মশলা ভরে তৈরি করে দেয়। লালন খাল কেটে ওই মাটিটা খালের মধ্যে পুঁতে দেয়, তারপর সিঙ্গারাগুলো তাতে পুঁতে দিয়ে কাঠে আগুন লাগিয়ে দেয়। আগুনের সেই গরম আঁচে সামোসা তৈরি হতে শুরু হয়ে যায় আর তার গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে। সুগন্ধ তো খুব ভালো আর মজাদার। এই সিঙ্গারাগুলো নিশ্চয়ই টেস্টি হবে। আমি তো থাকতে পারছি না। জাদুর মাটির সিঙ্গারা খুব সুস্বাদু ছিল আর সেই মাটির সিঙ্গারা নিয়ে লালন বিক্রি করতে যায়। মাটির সিঙ্গারা নিয়ে যাও, মাটির সিঙ্গারা। মাটির সিঙ্গারা আবার কি রে? চলো গিয়ে খেয়ে দেখি তো। আমিও গিয়ে খাবো। যেই সবাই শুনতে পায় মাটির সিঙ্গারার কথা, তখন সে সিঙ্গারা খাবার জন্য দোকানের সামনে অনেক লাইন লেগে যায় আর লালনের অনেক বেশি বিক্রি শুরু হয়ে যায়। আর সেই বিক্রি হওয়ার কারণে নিতিন আর সোমনাথ দোকান বন্ধ করে বসতে হয় আর লালনের জাদুর মাটির সিঙ্গারা খুব বেশি বিক্রি হতে শুরু হয়ে যায় আর তার কারণে ওর পরিবার আনন্দে দিন কাটায়।